নমস্কার বন্ধুরা, আমি এখন আধার কার্ড বাতিল নিয়ে কয়েকটা কথা আপনাদের বলবো। আমি ইতিমধ্যে নাগরিকত্ব আইন, আধার কার্ড বাতিল করা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আরও 2-3টে ভিডিও করেছি। গত 2 দিন আগে বিষয়টি, আধার কার্ড বাতিল করা বিষয়টি যে পর্যায়ে ছিল, মনে হচ্ছে প্রতিদিন বিষয়টি আরও বেশি ব্যাপক এবং জটিল হচ্ছে। আজকে সকালবেলা একটু ওই সপ্তাহে 3-4 দিন হাঁটতে বেরোই, আজকেও বেরিয়েছিলাম। রাস্তায় 2-3 জনের সঙ্গে যারা বিভিন্ন পার্টির ওই পাড়ার মধ্যে কাজকর্ম করেন, মানুষের সাথে যোগাযোগ বেশি, খোঁজখবর রাখেন, তারা বললেন যে তারা আমাদের এই মসলন্দপুর স্টেশনের 2-3 দিকের 2-3টে পাড়ার মানুষ। বললেন প্রত্যেকের পাড়ায় 20-50টা 100-150 করে নোটিশ এসেছে। আসলে এই যে নোটিশ এসেছে 50টা খবর হয়তো তিনি জানেন, কিন্তু আমার ধারণা কার্যত আরও অনেক বেশি নোটিশ এসেছে, যেটা মানুষ নানা কারণে, বিশেষ করে ভয়ের কারণে প্রকাশ করছেন না। তো তাদের সঙ্গে ওই রাস্তায় চলতে চলতে 1 মিনিট 1/2 মিনিট কথা বলে যখন এগিয়ে গেছি, একটা ফাঁকা জায়গাতে গিয়ে 3 জন রিটায়ার্ড মানুষ আমার পরিচিত, তাদের সঙ্গে দেখা হলো। তার মধ্যে একজন হলেন একটু আমাদের এলাকা থেকে 2 কিলোমিটার দূরে একটা পাড়াতে তার বাড়ি। তিনি বললেন ঘটনাচক্রে তিনি বাংলাদেশে আমাদের আদিবাস যেখানে ছিল সেই গ্রামেরই পাশের গ্রামের মানুষ। সেই এলাকায় যশোরের লোক অনেক বেশি আছেন। তো তিনি বললেন যে তার পাড়ায় 10-20 হাজার লোকের নোটিশ এসে গেছে। তিনি এটা বললেন মানে তিনি তো সংখ্যাটা জানেন না। তিনি যেটা বললেন তার অর্থ যেটা বুঝলাম, যে ওই এলাকায় একেবারে নতুন পাড়া, 20-30 বছর ওই এলাকা সৃষ্টি হয়েছে, যে তার অধিকাংশ লোকের নামে নোটিশ এসে গেছে। ফলে এই যে প্রতিদিন এই সংখ্যা বাড়ছে, ফলে অনেক বেশি বেশি মানুষের দুশ্চিন্তা বেড়ে যাচ্ছে, উদ্বেগ বেড়ে যাচ্ছে। ফলে এইটা নিয়ে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 2টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা বিবৃতি দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে বিবৃতি দিয়েছেন সেটা দেখে আমার তো মনে হচ্ছে যে আমাদের গ্রামে একটা কথা আছে, আপনারা অনেকেই জানেন, পাগল সাঁকো পার হচ্ছে, আর একজন মানুষ তিনিও সাঁকো পার হচ্ছেন। তো লোকটি ভয় পেয়ে বলছেন যে এই পাগল, সাঁকো কিন্তু ঝাঁকাবি না। আর এইটা বলার সঙ্গে সঙ্গে পাগলের তো মনে ছিল না, তো বললো যে ভালো কথা মনে করে দিয়েছিস, বলে ও ঝাঁকুনি শুরু করলো। তো এই যে পাগলকে সাঁকো ঝাঁকানোর জন্য নিষেধ করা, না ঝাঁকানোর কথা বলা, আমার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় সেইটা শুরু করলেন কি না, আমার খুব সন্দেহ হচ্ছে। কারণ দেখেন আনন্দবাজার, এটা আজকের আনন্দবাজার, এখানে এক জায়গায় লেখা আছে দলের সাংসদদের, দলের মানে তৃণমূল কংগ্রেসের সাংসদদের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে বিনা নোটিশে আধার কার্ড বাতিল করা এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়টি কমিশনের নজরে আনতে চলেছে। এই যে কথাটা যুক্ত হলো যে ভোটার তালিকা থেকে নাম বাদ দেবার বিষয়টি কমিশনের নজরে আনতে চলেছে, এইটা হতে পারে দুটো আলাদা বিষয়।
কিছু ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগও তার কাছে আছে, এমন হতে পারে। কিন্তু একই বন্ধনীর মধ্যে দুটো কথা উল্লেখ করার মানে হয়ে গেল কিন্তু অন্যরকম, যে এই বিজেপি নামের এই যে পাগল গভর্নমেন্ট আছে আমাদের সরকার, আমাদের যেটা দেশে আছে, তাকে আবার মনে করে দিলেন কিনা উনি, এটা নিয়ে আমার একটা সন্দেহ উকি দিচ্ছে। দেখুন, আমরা এর আগেও বলেছি, এখনও বলছি যে আধার কার্ডের সাথে আমাদের দেশের নাগরিকত্ব তার কিন্তু সরাসরি যোগাযোগ নেই। আমরা এই যে সরাসরি যোগাযোগ নেই বলছি, তার মানে কি আমরা বলছি এই যে সরাসরি যোগাযোগ নেই, সরাসরি কথাটা বলছি মানে এর সাথে একটা ঘুরিয়ে এর যোগসূত্র তৈরি করা যায়, আইনত না হলেও এটা আইডেন্টিফিকেশানের জন্যে এই জিনিসগুলো কাজে লাগানো যায়, যদি ক্ষতি যারা করতে চান তারা যদি এই চেষ্টা করেন। এই সম্ভাবনা কিন্তু থাকে, আছেও। কিন্তু তবুও আধার কার্ড বাতিল হয়েছে মানে তার ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে বা তার নাগরিকত্ব চলে গেল, এরকম বিষয়টা কিন্তু নয়। তবে এই যে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ব্যাপারটা যখনই এলো, তখনই কিন্তু সরাসরি নাগরিকত্বের প্রশ্নটা যুক্ত করে দেওয়া হয়ে গেল। কীরকমভাবে যুক্ত করে দেওয়া হয়ে গেল? দেখুন, আমরা অনেকে মনে করি যে আমি ভোটার কার্ড পেয়েছি, ভোটার তালিকা আমার নাম আছে মানে আমি দেশের নাগরিক। আইন বিষয়টা এরকম নয়, আইন বিষয়টা উল্টো। উল্টো কেমন? উল্টো হলো, কারুর নাগরিকত্ব থাকলে তিনি ভোটার তালিকায় নাম তুলতে পারেন, ভোটার কার্ড পেতে পারেন, এইটাই হচ্ছে দেশের আইন। কিন্তু আমরা সেটা মনে করি যে আমার ভোটার তালিকায় নাম থাকলেই আমি নাগরিক। তা আপনি এই দিক দিয়ে ভাবুন আর ওই দিক দিয়ে ভাবুন, এই ভোটার তালিকা, ভোটার কার্ড এবং নাগরিকত্বটা যেভাবে ভাবি, আমরা কিন্তু আধার কার্ডের সাথে ব্যাপারটা এরকমভাবে ভাবি না। আমরা ডিফারেন্সটা বলতে এই ডিফারেন্সটুকু আপনাদের বোঝাতে চাইছি। তার মানে আপনাদের বলছি যে আপনারা একেবারে এটা হয়েছে মানে কিছুই হয়নি, নিশ্চিন্ত হয়ে যান, নাকি সর্ষের তেল ঘুমান, আমরা কিন্তু তা বলছি না। আমরা এই ডিফারেন্সটুকু আপনাদের বোঝাতে চাইছি। এখন ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রশ্নটা যখনই আসে, তখনই কিন্তু ভেরিফিকেশনের প্রশ্ন আসে যে আপনি নাগরিক কিনা। অর্থাৎ আপনি নানা উপায়ে, আমি নানা উপায়ে কি উপায়ে সেটা আপনারা সবাই জানেন। ধরুন পার্টির সাথে যোগাযোগ আছে, সেই সূত্রে নেতারা করে দিলেন আধিকারিকদের বলে, বা অনেক সময় পয়সা কড়ি নিয়ে দালালরা এটা করে দেন। এরকম নানান রকমের অবস্থা আমাদের সমাজে চালু হয়ে গেছে। আসলে মানুষকে এই যে অসাধু উপায় অবলম্বন করতে সরকার এবং আমাদের দেশের আইন বাধ্য করছে। তো এইভাবে ধরুন তার নামটা ভোটার তালিকায় উঠে গেছে। এখন এই ভোটার তালিকায় উঠে গেছে মানে কেউ কিন্তু দাবি করতে পারবেন না যে আমার যেহেতু ভোটার তালিকায় নাম আছে তার মানে আমি ভারতের নাগরিক। এইটা কিন্তু আইন সমর্থন করবে না। কিন্তু আপনি নাগরিক, আপনার নাম ভোটার তালিকায় নেই, এইটা কিন্তু আপনি আইনের আশ্রয় নিতে পারবেন যে আমি নাগরিক হওয়া সত্ত্বেও আমার ভোটার তালিকায় নাম নেই। উল্টো দিকটা হলে সেটা পারবেন না। আমি এই কথাগুলো বলছি যে একেবারে অনেকে ভাববেন যে আমি একটা মন গড়া কথা বলছি, আমি এইটা বলছি না। আসলে আপনাদের দোষ দেওয়া যায় না। এই মন গড়া কথা সোশ্যাল মিডিয়ায় এমন সব মিডিয়া তৈরি হয়ে গেছে, তাদের এই ভিউজ বাড়াবার জন্যে তারা এমন গরম গরম কথা বলছেন যে তারা ভাবছেন যে এই গরম গরম কথা বললে লোকে বেশি বেশি দেখবেন, এইভাবে তারা ভিউ বাড়াচ্ছেন। এবং সেই কথাগুলো ঠিক নয়, আস্তে আস্তে এটা প্রমাণ হয়ে যাচ্ছে। এবং সেই জায়গা থেকে যেটা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে মানুষ কিন্তু এখন ক্রমেই
আস্থা হারিয়ে ফেলছেন, এইটা হওয়া ঠিক নয়। সে যাই হোক, অন্য যে যাই করুক না কেন, আমি অন্তত আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার ব্যাখ্যা বিশ্লেষণে কিছু ভুল ত্রুটি হবে না। আমি তা বলছি না, কারণ সব ইনফরমেশানগুলো আমরা ঠিকমতো পাচ্ছি না। কিন্তু আমরা ইন্টেনশনালি, অন্তত আমি ইন্টেনশনালি কাউকে অকারণে নিশ্চিন্ত হতে বলবো না, অকারণে কাউকে ভয় দেব না। আমি চেষ্টা করব আমার বুদ্ধি অনুযায়ী, আমার বিবেচনা অনুযায়ী, আমার জ্ঞান অনুযায়ী আপনাকে আইনটা জানিয়ে দেওয়া। বিভিন্ন জনের বিভিন্ন রকমের বিষয় আছে, আইনটা জানা থাকলে তিনি এইবার সাবধান হতে পারেন যে আইনটা এই, আমি কোন জায়গাতে আমার ত্রুটি, কোন জায়গাতে আমার বিচ্যুতি, কোন জায়গাতে আমি সঠিক, কোন জায়গাতে আমি বেঠিক, এটা বুঝে তিনি এবং তার পরিবার তার জন্যে উপযুক্ত ব্যবস্থা তিনি গ্রহণ করতে পারেন। এই জন্য আমি বলছি, এই যে ভোটার তালিকায় নাম বা ভোটার কার্ড থাকা এবং নাগরিকত্ব, এই বিষয়টা একটু পরিষ্কার করে আপনারা বুঝে নিন। বুঝে নিলে আপনাদের বিভিন্ন সময়ে যে বিভ্রান্তিগুলো হয় সেটা অনেকটা কেটে যাবে। এই দেখুন, আমি আপনাকে যেটা দেখাচ্ছি, এটা একটা এটা কিন্তু আমাদের দেশের কনস্টিটিউশনের একটা সংক্ষিপ্ত রূপ, মানে অত ডিটেলস বর্ণনা নেই, কিন্তু সব ধারা সঠিকভাবেই এই বইটাতে আছে। এই বইটার এখানে এই দাগ দেওয়া, এই দেখুন, এই যে দাগ দেওয়া এই জায়গাটা হলো 326 ধারা। এই 326 ধারাতে কারা ভোটার হতে পারবেন, সংবিধানের এই 326 ধারাতে সেইটা বলা হয়েছে। এই 326 ধারাতে বলেছে, যারা ভারতের বৈধ নাগরিক এবং 18 বছর বয়স হয়েছে তিনি ভারতবর্ষের নাগরিক হতে পারবেন। কিন্তু 18 বছর বয়স হয়েছে, তার যদি মাথা খারাপ হয় বা তাকে কোনো কারণে ভারত সরকার যদি তাকে বেনাগরিক ঘোষণা করে থাকে, এরকম যদি হয়, এগুলো খুব রেয়ার কেস হয়, তো সেরকম হলেও কিন্তু তিনি ভোটার হতে পারবেন না। ফলে এইটা আমাদের জানা থাকা দরকার। না হলে আমরা অনেক সময় এমন কিছু করে ফেলবো যে আমার তো ভোটার তালিকায় নাম আছে, ফলে আমি নাগরিক বলে এমন কিছু করে ফেললাম যাতে পরবর্তীকালে দেখা গেল যে এই না জানার জন্য এই সমস্যাটা তৈরি করে ফেলেছেন। ফলে এইটা আপনারা একটু জেনে নিন। আর আমি আপনাদের একটা কথা বলি, সোশ্যাল মিডিয়াতে দেখবেন অনেকে বলছেন, ভাষণ দিচ্ছেন, দিয়ে বলছেন বিজেপির পার্টি অফিস ভেঙে দাও, এটা করো সেটা করো, এরকম মানুষকে উত্তেজিত করার একটা চেষ্টা চলছে। আমি বলবো যে এরকমভাবে এই সমস্যার সমাধান হবে না। এইটা একটা আইনি বিষয়, এই আইনি বিষয়টা অত্যন্ত বিচক্ষণতার সাথে, ধৈর্যের সাথে এর মোকাবিলা করতে হবে। প্রয়োজনে শান্তিপূর্ণভাবে আইন পরিবর্তন করার আন্দোলন করতে হবে এবং এই আইন পরিবর্তনের আন্দোলন করলে এই আন্দোলনে যে সাকসেস হওয়া যায়, এটার উদাহরণ কিন্তু আমাদের হাতের কাছেই রয়েছে। আপনারা জানেন 2003 সালে বিজেপি 21B একটা ধারা তৈরি করে, নাগরিকত্ব আইনে একটা ধারা বা একটা সেকশন তৈরি করে এদেশের হিন্দুদেরও কিন্তু অনুপ্রবেশকারী ঘোষণা করেছিল। এই উদ্বাস্তু সংগঠন এবং মতুয়াদের দীর্ঘ আন্দোলনের ফলে বিজেপি তার এই নিজের তৈরি করা আইন, যেটা 2003 সালে তৈরি করেছিল, সেইটা পরিবর্তন করার জন্য নিজেদের তৈরি করা আইন নিজেরাই পরিবর্তন করার জন্য 2016 সালে বিলটা আনলো, 2019 সালে সেইটা আইনে পরিণত হলো, মানে K-19 যেটা হয়েছে। দেখুন, নিজেদের তৈরি করা আইন নিজেরা পরিবর্তন করলো আন্দোলনের ফলে। এই আন্দোলন যে একটা উত্তাল আন্দোলন আমরা করতে পেরেছি তা কিন্তু নয়। আপনারা জানেন, আমরা কিছু মানুষ, কিছু মতুয়ারা দীর্ঘদিন থেকে ধারাবাহিকভাবে আমরা আন্দোলন করেছি, কিন্তু ব্যাপক সংখ্যক মানুষ অংশগ্রহণ করেননি। ওই একটা আন্দোলনে, একটা সমাবেশে
2010 সালের 28শে ডিসেম্বর যেটা কলকাতায় মতুয়া মহাসংঘের নেতৃত্বে হয়েছিল, সেটা একটা খুব বড় আন্দোলন হয়েছিল। কিন্তু এত বড় আন্দোলন এত বছরের মধ্যে, 20 বছরের মধ্যে আমরা করতে পারিনি। তা সত্ত্বেও কিন্তু আস্তে আস্তে জনমত তৈরি হয়েছে এবং বিজেপি তার নিজের তৈরি করা আইন পরিবর্তন করে মানুষকে কিছুটা সুবিধা দিতে বাধ্য হয়েছে। কিন্তু সেই সাথে এই কথাটাও আপনারা জেনে নিন, K-19 যে বলছে উদ্বাস্তুরা নাগরিক হয়ে যাবেন, নাগরিকত্ব পেয়ে যাবেন, যেটা শান্তনুবাবুও বলছেন, এইটা কিন্তু ঠিক নয়। তারা এই আন্দোলনের চাপে যে অনুপ্রবেশকারী তকমা দিয়েছিল সেইটা থেকে মুক্ত করতে বাধ্য হয়েছে। এটা থেকে মুক্ত হওয়া মানে হচ্ছে নাগরিকত্বের আবেদন করার যোগ্যতা অর্জন করেছেন তারা। কিন্তু বিজেপি তারা আসলেই উদ্বাস্তুদের ভালো চান না, তাদের নাগরিকত্ব দিতে চান না, যে কারণে 3টে এমন কন্ডিশন জুড়ে দিয়েছে এর সঙ্গে যে এইসব মানুষেরা নাগরিকত্ব পাবেন না। ফলে এরকম একটা অবস্থার মধ্যে আমরা আছি। এখন দেখুন, আজকের যে আনন্দবাজার, এই আনন্দবাজারের শেষের দিকে আরেকটা দল বিজেপি, সেই বিজেপির আরেক নেতা, এতদিন একটু কম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, একটু কম গুরুত্বপূর্ণ ছিলেন, বিজেপির রাজ্য মুখপাত্র ছিলেন, তার নাম শ্রমিক ভট্টাচার্য। এবার তিনি রাজ্যসভায় নমিনেশন পেয়েছেন, মানে রাজ্যসভার সাংসদ হবেন, অত্যন্ত গুরুত্ব বেড়ে গেল, আইনসভার সদস্য হলেন। তিনি কি বলছেন দেখুন, তিনি কিন্তু এখানে দেখুন বলে দিয়েছে যে আমাদের তরফে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তবে সমস্ত বাধা অতিক্রম করে এনআরসি সিএএ হবেই, হবে বলেননি, হবেই। তার মানে এরা এনআরসিটা করবেনই। এবং আমারও ধারণা এদেশে এনআরসি হবে, সেটা 1 বছরের মধ্যে না হলেও 2 বছর বা 3 বছরের মধ্যে হবে। কারণ হলো বিজেপি ওই 2003 সালে ওই যে বড় অ্যামেন্ডমেন্ট যখন করেছিলেন, সেই সময়ই আরেকটা নতুন ধারা ওই আইনে তৈরি করেছেন। সেই ধারার নম্বর হলো 14A বা 14ক। সেইটাতে বলেছে গভর্নমেন্টকে বাধ্যতামূলকভাবে এনআরসি করতে হবে। ফলে কোনো দল, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি এনআরসি করতে দেব না, কিন্তু আপনারা একটু খেয়াল করুন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো দিন বলেননি 14A ধারা বাতিল করতে হবে। এইটা কংগ্রেসও বলেনি, এটা সিপিএমও বলেনি। তার মানে হলো ভারতে এনআরসি হবে আজকে অথবা কালকে। বিজেপি বলছে এখন করবে, তৃণমূল বলছে এখন নয়, কারণ সে গভর্নমেন্টে আছে। এখনই হলে বহু লোক বেনাগরিক হয়ে যাবে, তার বদনাম হবে, তার ভোট কমে যাবে। তিনি কোনো রকমে এই তাইরে নাড়ে করে তার সময়টা অতিক্রম করতে চাইছেন। আর কংগ্রেস এবং সিপিএম তারা এটা বলেননি, একই সাথে তারা কিন্তু এটা কার্যকরী করতে হবে এটাও বলছেন না। নাগরিকত্ব নিয়ে এতদিন তাদের সুনির্দিষ্ট কোনো মানে ঘোষণা তাদের ছিল না। কিন্তু গত 5 তারিখে, এই ফেব্রুয়ারি মাসের 5 তারিখে এটা একটা উল্লেখযোগ্য ঘটনা, সিপিএম এবং কংগ্রেস যৌথভাবে, আমরাও ছিলাম সেখানে, আমিও ছিলাম ডায়াচে, কলকাতা প্রেস ক্লাবে কিন্তু ঘোষণা করেছে যে নতুন একটা আইন করে ভারতে বসবাসকারী সমস্ত মানুষকে নাগরিক বলে ঘোষণা করতে হবে। এই যে বিজেপি বলছে দরখাস্ত করে নাগরিকত্ব দেবে, এই দরখাস্ত করে নাগরিকত্ব দেওয়ার পথে কিন্তু তারা আসলে উদ্বাস্তুদের ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে। দরখাস্ত করা মানে আপনাকে ঘোষণা করতে হবে আপনি বাংলাদেশি, এবং তারপরে যদি আপনি নাগরিকত্ব না পান, নাগরিকত্ব না পাওয়ারই সম্ভাবনা বেশি। অন্তত এখন অবধি সরকারের যে মনোভাব সেইটা কিন্তু জেপিসিতে ব্যক্ত হয়েছে। জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে যে কথা বলেছেন তাতে নাগরিকত্ব এই সমস্ত মানুষ দরখাস্ত করলেও নাগরিকত্ব পাবেন না। এখন ওরা বলছে যে রুলস এমন হবে যে রুলস হলে সবাই, এখন রুলসটা যে কি হবে, কতটা সরল হবে, সেইটা কিন্তু আমরা এখনও কেউ জানি না।
তবে এটা আমরা বুঝতে পারি 4.5 বছর ধরে রুলস তৈরি করেনি কেন। 4.5 বছর ধরে রুলস তৈরি করেনি মানে 4.5 বছর আগে যদি রুলস তৈরি হতো তাহলে যে কথাটা আমরা বলছি যে আইনে নাগরিকত্ব হয় না, গোটা রাজ্যের মানুষ, গোটা উদ্বাস্তু মানুষ এরা বুঝে যেতেন তাদের নিজেদের অভিজ্ঞতায় এই 4.5 বছরের মধ্যে যে K-19 নাগরিকত্ব হয় না, যে কারণে বিজেপি এই রুলস প্রকাশ করেনি। তারা যদি করে ঠিক ইলেকশনের মুখে মুখে করবে, মানুষের এই অবস্থাটা বুঝার, এই অভিজ্ঞতাটা হওয়ার আগেই যাতে ভোটটা তারা হাতিয়ে নিতে পারেন। তো এরকম একটা অবস্থার মধ্যে আছি। ফলে যদি এই যেটা শ্রমিক ভট্টাচার্য বা বিজেপি বলছে এনআরসি হবেই, এনআরসি হওয়া মানে কিন্তু ঘটনাটা আর আধার কার্ড বাতিলের মধ্যে থাকবে না। ফলে যাদের আধার কার্ড বাতিল হয়েছে এইটাতে তারা বুঝুন গিয়ে, তোমরা তোমাদের আধার কার্ড বাতিল হয়েছে বলে অন্য উদ্বাস্তুরা চুপ করে বসে থাকলে হবে না। আধার কার্ড যাদের বাতিল হয়েছে তাদের পাশে গোটা উদ্বাস্তু মানুষ, দেশের গোটা গণতান্ত্রিক মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে তার পাশে দাঁড়াতে হবে। কারণ এর পরেই বিশেষ করে এই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলছেন ভোটার তালিকার ব্যাপারটা যুক্ত করেছেন, এরপরে হয়তো তারা বলবেন যে আইন অনুযায়ী যারা নাগরিক নন, ভোটার তালিকায় নাম উঠে গেছে, সেইটাকে বাছাই করে তাদের নোটিশ আসা শুরু করবে। আপনি বলতে পারেন এটা বুঝবে কি করে? বোঝার নানান পদ্ধতি আছে। আমি খুব সংক্ষেপে একটা ধাপ বলে দিই। ধরুন আমাদের দেশের ভোটার হওয়ার নিয়ম হচ্ছে 18 বছর বয়সে। একজন মানুষ 25 বছর বয়সে ভোটার হয়েছেন, কেউ 30 বছর বয়সে ভোটার হয়েছেন, কেউ 40 বছর বয়সে ভোটার হয়েছেন, কেউ 50 বছর বয়সে ভোটার হয়েছেন। কেন হয়েছেন? এই কেন হয়েছেন বলার সঙ্গে সঙ্গে যারা একটু ভাবেন তারা বুঝতে পারবেন যে মানুষটি 30 বছর বয়সে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় এসেছেন, এসে ভোটার কার্ড করেছেন, তার 30 বছর বয়সে ভোটার কার্ড হয়েছে। ফলে আজকে যদি নির্বাচন কমিশন একটা স্ক্রুটিনি করে, বাছাই করে যে 25 বছর বয়সের পরে কারা ভোটার হয়েছেন সেইগুলোকে বাছাই করে নোটিশ দাও যে আপনার ভোটার তালিকায় নাম আছে, ঠিক আছে, কিন্তু ভোটার তালিকায় নামটা টিকে থাকতে হলে আপনাকে কাগজপত্র নিয়ে, নাগরিকত্বের প্রমাণপত্র নিয়ে ইলেকশন কমিশনে হাজির হতে হবে। যেভাবে বলেছে রাঁচিতে ওই আধার কার্ডের যাদের নাম কাটা গেছে, ডিঅ্যাক্টিভ হয়েছে, তাদের যেতে হবে, ঠিক সেইভাবেই বলল যে ভোটার তালিকা থেকে তোমার নাম কাটা যাবে যদি না তুমি তোমার নাগরিকত্বের প্রমাণপত্র নিয়ে নির্বাচন কমিশনের অফিসের ঠিকানা দিয়ে দেবে, যেভাবে দিয়েছে আধার কার্ডের নোটিশের সাথে। ফলে এইটা কিন্তু যা বোঝা যাচ্ছে একটা একটা করে ধাপ অতিক্রম করছে যাতে একটা বিষয়টা একটা গণবিদ্রোহের রূপ ধারণ না করে। একসঙ্গে 50 লাখ লোক, একসাথে 2 লাখ লোক, এইটা যদি বিপদে পড়ে যায় একটা বড় বিদ্রোহ হয়ে যেতে পারে, একটা বড় গণবিক্ষোভ তৈরি হয়ে যাবে। সেই জন্য হয়তো ওরা এই যে খেপে খেপে ভাগ ভাগ করে মানুষকে আজকে এই বিপদের মধ্যে ফেলতে চাইছে। আসলে এই গোটা সমস্যাটা আমি আপনাদের বারবার অনুরোধ করব, দেখুন মাত্র 3টে টার্ম কংগ্রেস ক্ষমতায় এই বিজেপি ক্ষমতায় এসেছে, কেন্দ্রের ক্ষমতায়। এই 3টে টার্মেই কিন্তু তারা উদ্বাস্তুদের একেবারে কি বলবো উত্তক্ত করে ফেলেছে, তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এরা উদ্বাস্তুদের ভালো চায় না, এইটা উদ্বাস্তুদের বুঝতে হবে। এইটা না বুঝলে এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই। ফলে আপনাদের সবাইকে বলবো, নোটিশ যে পেয়েছেন, যে পাননি, যার পাওয়ার সম্ভাবনা আছে, যার পাওয়ার সম্ভাবনা নেই, যারাই 1948 সালের আগে, 1948 সালের 19শে জুলাইয়ের পরে, আগে নয়, 1948 সালের 19শে জুলাইয়ের পরে পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ভারতে এসেছেন, এসে আবেদন করে নাগরিক সার্টিফিকেট অর্জন করেননি, আপনারা প্রত্যেকেই আইনে
আইনত কিন্তু বিপদের মধ্যে আছেন। বিজেপি গভর্নমেন্ট যেভাবে সেই আইন কার্যকরী করে আপনাদের বেনাগরিক করার জন্যে একটার পরে একটা পদক্ষেপ গ্রহণ করে চলেছে, এইটা যদি এখনই যদি এইটাতে বাধা সৃষ্টি করে না যায়, আন্দোলন করে যদি রুখে দেওয়া না যায়, তাহলে আজকে আধারের নোটিশ পাওয়া লোকগুলো তারা বিপদে পড়বেন, কালকে অন্য কিছু লোক বিপদে পড়বেন, এই রকমভাবে বিষয়টা হবে। ফলে এটাকে রুখতে হবে এবং এটা রুখার একমাত্র পথ হলো আপনাকে আমরা যে দাবিটা করেছি যে একটা ভিত্তিবর্ষ 2014 হতে পারে, যদি দেখা যায় তাতে সব মানুষের সমস্যা মিটছে না, সেটা 2016 হতে পারে, সেটা 2018 হতে পারে। একটা ভিত্তিবর্ষ ঠিক করে তার আগে থেকে ভারতবর্ষে বসবাসকারী যত মানুষ তাদের প্রত্যেককে ভারতের নাগরিক ঘোষণা করে একটা আইন প্রণয়ন করতে হবে। এই দাবিতে আপনাদের সবার কাছে আমাদের আবেদন, সবাইকে আজকে রাস্তায় নামতে হবে। তিনি বিজেপি করুন, তৃণমূল করুন, সিপিএম করুন, কংগ্রেস করুন, এইটার ক্ষেত্রে এই পৃথকীকরণ, এই পার্থক্য দেখলে চলবে না। আর এইটা যদি আমরা করতে পারি, এখানকার যারা আদিবাসী মানুষ তাদের পক্ষে 48 সালের আগের দলিল দেখিয়ে ভারতের নাগরিকত্ব প্রমাণ করা সম্ভব নয়। অন্তত সবাই তো পারবেন না, বহু লোক পারবেন না, এখানকার মুসলমানরা পারবেন না, এখানকার বাউরি, বাগদি, ঘোষ তারা পারবেন না, এখানকার ভূমিপুত্র যারা তারা পারবেন না, আর ওখান থেকে যারা উদ্বাস্তুরা এসেছেন তারা তো পারবেনই না, আসলেই তারা আসেননি। কিন্তু আসলে যারা এখানকারই মানুষ তাদের পক্ষেই প্রমাণ করা কঠিন হবে, কারণ এই বাইরে থেকে আসা মানুষ আর ভূমিপুত্র মানুষকে পার্থক্য পৃথকীকরণ করতে গেলে সবাইকে ডকুমেন্ট দেখাতে হবে। ফলে এরকম একটা অবস্থার মধ্যে আছি। আমরা এই যে দাবির কথা বললাম, একটা ভিত্তিবর্ষ করে তার আগের সবাইকে নাগরিক ঘোষণা করে একটা আইন প্রণয়ন, এইটা করলে কিন্তু সবার সমস্যার সমাধান হয়। না হলে এই যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, একজনে বলছে আমরা করবই এনআরসি, আরেকজন বলছে পাগল তুই সাঁকো ঝাঁকাস না, মানে হয়তো বিজেপি ভুলে গেছে তাকে একটু মনে করে দেওয়ার। তারা এইভাবে উত্ত্যক্ত করে আপনাদের যাকে বলে ব্ল্যাকমেল করে তাদের ভোটগুলো এই দুই শিবিরে ভাগ করে নেওয়ার জন্য একটা পথ তারা বের করেছে। এইটা আমার আজকের আনন্দবাজারে মমতা ব্যানার্জির যে বিবৃতি, যে ভাষণে যে কথাগুলো বলেছেন সেটা পড়ে মনে হলো। ফলে এরকম অবস্থাতে আপনাদের কাছে আমাদের এই যে কথাগুলি বললাম এগুলো সবসময় মনে রাখুন এবং আন্দোলনে সামিল হন। নমস্কার। আর বন্ধুগণ, আপনাদের আমরা বলি, আমি দেখছি যে আমার ভিডিওগুলো অনেকেই দেখছেন, কয়েক হাজার লোকে দেখছেন। গত 24 ঘন্টাতে 20,000 লোক দেখে ফেলেছেন, 10,000 লোকে দেখে ফেলেছেন। আপনাদের বলছি, আপনারা যখন ভিডিওটা দেখবেন, দেখে যদি মনে হয় যে এটা ভালো লেগেছে, এটা প্রয়োজনীয়, তাহলে একটু সাবস্ক্রাইব করবেন। দেখবেন ওখানে সাবস্ক্রাইব লেখা একটা শব্দ থাকবে, ওর উপরে একটু টাচ করবেন, তাহলে হয়ে যাবে। আপনাকে নমস্কার। আমার ইউটিউব দেখতে গেলে আপনাকে ইউটিউবে গিয়ে আপনাকে SRB লিখতে হবে, সুকৃতি রঞ্জন বিশ্বাস, SRB লিখে স্পেস দিয়ে মুক্তি, MUKTI। নমস্কার।